নমস্কার, দেখছেন এডুকেশন অনলাইন। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে যিনি শিক্ষক রয়েছেন প্রতাপ রায়, চৌমুহা উচ্চ বিদ্যালয়ের অষ্টম এবং নবম শ্রেণীর ইতিহাস আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রতাপবাবুকে প্রথমে এই অনুষ্ঠানে স্বাগত জানাবো এবং অষ্টম এবং নবম শ্রেণীর ইতিহাস আজকে আমরা অনলাইন এডুকেশন এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ইতিহাস বলতেই বড় বড় প্রশ্ন লেখা, অনেক সাল দিন ক্ষণ মনে রাখতে হয়, এই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো রয়েছে। সমস্তটাই আপনাদের সাহায্য করবেন প্রতাপবাবু আজকে যারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে রয়েছেন। ইতিহাস অনেকের কাছে কিন্তু খুব কঠিন একটা জটিল বিষয়, কারণ অনেক কিছু মনে রাখার একটা বিষয় থাকে, বিশেষত দিন তারিখ এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং অষ্টম এবং নবম শ্রেণীর ইতিহাস আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে অষ্টম শ্রেণীর যেটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। প্রতাপবাবু, প্রথমে গোটা বিষয়টা যদি একটু সংক্ষেপে শুরু করা যায় এবং তারপরে যদি আমরা প্রশ্নোত্তর পর্বে আসি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে 1757 সাল পলাশী যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসনের সূত্রপাত ঘটেছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল যখন অধিকৃত হয় তখন অর্থনৈতিক বিষয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষ তারা বিভিন্ন চিন্তাভাবনা করতে থাকেন এবং তার ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষের যে অর্থনৈতিক যে চরিত্র, যে চিরাচরিত যে অর্থনৈতিক কাঠামো, সেটা কিভাবে আস্তে আস্তে নষ্ট হতে থাকে সেটা আমরা এই অধ্যায়ের মধ্যে আজকে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথম প্রশ্নই এটা আসে যে ঔপনিবেশিক চরিত্র এই বিষয়টা বলতে ঠিক কি বোঝানো হয়েছে সেটা যদি একটু বলা যায়। এর আগে আমাদের ভারতের যে গ্রামীণ অর্থনীতি যে চরিত্র বা যে অবস্থা ছিল তার মানে পরে যখন ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হলো সেই যে পার্থক্যটা সেটা আমরা এই অধ্যায়ের মধ্যে লক্ষ্য করব। অর্থাৎ ভারতবর্ষ আমরা জানি, প্রত্যেকেই জানি যে অর্থনৈতিক দিক থেকে অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প দিক থেকে সারা পৃথিবীতে ভারতের একটা ঐতিহ্য ছিল। কিন্তু এই ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু বিনষ্ট হতে থাকে। আমরা সেটা এই অধ্যায়ের মধ্য দিয়ে এই চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা আমরা আজকে এখানে পাঠ করব। সেক্ষেত্রে এই ঔপনিবেশিক অর্থনীতির সঙ্গে একই সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত আসে, রাউতারি মহলওয়ারি ব্যবস্থা আসে, সেগুলো নিয়েও যদি সংক্ষেপে আলোচনা করা যায় এবং প্রথমে যদি আমরা লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়েছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আচ্ছা, হ্যাঁ, আমরা এর আগে যখন দেখি যে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে, তারপর অর্থনৈতিক দিক থেকে বাংলা তথা ভারতের যে ঐতিহ্য সেটা আস্তে আস্তে বিনষ্ট হতে থাকে এবং তার বিভিন্ন প্রভাব দেখা দেয়। 1770 খ্রিস্টাব্দে এই দ্বৈত শাসনের কুপ্রভাবে একটা বিরাট দুর্ভিক্ষ অর্থাৎ 76-এর মন্বন্তর দেখা দেয়। তারপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কর্তৃপক্ষ এই রাজস্ব কিভাবে সহজ সরলভাবে আদায় করা যায় সেই বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। প্রথমেই 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলায় পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। পরবর্তীকালে এই পাঁচশালা বন্দোবস্ত যখন তার বিভিন্ন কুপ্রভাব দেখা দেয়, একশালা বন্দোবস্ত প্রবর্তিত হয়। পরবর্তীকালে 1789-90 খ্রিস্টাব্দে 10 বছরের জন্য 10 শালা ব্যবস্থা প্রবর্তিত হয়। অর্থাৎ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে একটা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে, কিভাবে রাজস্ব ঠিকঠাকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদায় করতে পারে, তার একটা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। তার ফলশ্রুতি হিসাবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের সঙ্গে একটা চিরস্থায়ী ভিত্তিতে যে বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সেটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্তের যে শর্তগুলো সেগুলোর দিকে আমরা একটু দৃষ্টিপাত করব। সেখানে বলা হয়েছিল যে যে সমস্ত জমিদার তারা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এখানে একটা মানে পরবর্তী ক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে, সূর্যাস্ত আইন, আমরা পরে যাব। তো নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত জমিদার তারা রাজস্ব পরিশোধ করতে পারবে তারা বংশানুক্রমিকভাবে সেই জমিদারি ভোগ করবে এবং এই জমিদারি তারা ইচ্ছে করলে বিক্রি, বন্ধক রাখা বা দান করা
এই সমস্ত কিছু তারা করতে পারবে। ভবিষ্যতে যদি খরা, বন্যা বা অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রাজস্ব মকুব করা হবে না। এই শর্তে যে সমস্ত জমিদার তারা এই বন্দোবস্তে আগ্রহী ছিল, তারা এই চিরস্থায়ী ভিত্তিতে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারি পায়। সেক্ষেত্রে আপনি সূর্যাস্ত আইনের কথা বলেন, সেই বিষয়টাও যদি একটু পরিষ্কার করা যায়। আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতকগুলো উদ্দেশ্যে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল। সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে রাজস্ব একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্টভাবে আদায় করা, এবং সেই চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। সেখানে বলা হয়েছিল যে বছরের একটা নির্দিষ্ট দিন নির্ধারিত থাকতো, বলা যেতে পারে যে বাংলা নববর্ষের শেষ দিন। সেই শেষ দিনের পূর্বে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে যে সমস্ত জমিদার তারা নির্ধারিত যে রাজস্ব সেটা যখনই জমা দিত, সেই জমা দেওয়ার শর্তে তারা জমিদারি ভোগ করত। যদি জমা দিতে না পারতো তাহলে সেই জমিদারি বাজেয়াপ্ত হতো। এই যে আইন, এটাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। এবং আমরা যেমনটা জানি যে যে কোনো ব্যবস্থাপনায় গ্রহণ করা হোক না কেন, সেটা যে সরকার যেই সময় প্রবর্তন করুক না কেন, বেশ কিছু সুফল এবং কুফলও থাকে। প্রত্যেকটি যে ভালো হবে এমন কোনো কথা নেই, তার কিছু নেগেটিভ এফেক্টও থাকে। সেক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তেরও নিশ্চয়ই এরকম সুফল এবং কুফল ছিল, সেগুলোও যদি একটু আলোকপাত করা যায়। আমি একটু প্রথমেই উল্লেখ করব যে চিরস্থায়ী বন্দোবস্তের যে উদ্দেশ্য, কী উদ্দেশ্যে এটা প্রবর্তিত হয়েছিল, একটু আলোচনা করব। সেই উদ্দেশ্যটা ব্যক্ত করতে গিয়ে তার মধ্যে সুফলের কিছু অংশ আমরা সেটা লক্ষ্য করব। তো কতগুলো উদ্দেশ্যে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কিছু উদ্দেশ্যে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। কর্নওয়ালিস মনে করেছিলেন যে চিরস্থায়ী বন্দোবস্ত যদি প্রবর্তন করা হয় তাহলে আয়, অর্থাৎ সরকারের আয় সুনির্দিষ্ট হবে। যদি চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের সঙ্গে করা হয় তাহলে একটি মানে ইংরেজ অনুগ্রহপুষ্ট একটা শ্রেণী তৈরি হবে, যে শ্রেণী ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে কাজ করবে। এছাড়া কর্তৃপক্ষ মনে করেছিলেন যে যদি চিরস্থায়ী ভিত্তিতে জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করা যায় তাহলে কৃষক এবং কৃষির উভয়ের উন্নতি সংগঠিত হবে। অর্থাৎ চিরস্থায়ী ভিত্তিতে যদি জমিদার জমিদারি সত্ত্ব পায় তাহলে সেখানের বিভিন্ন জমিদারির মধ্যে বিভিন্ন যে উন্নয়নমূলক ব্যবস্থা, রাস্তাঘাট, পুকুর খনন বা অন্যান্য যে সমস্ত সামাজিক কাজকর্মের দিকে জমিদাররা মনোযোগ দেবে। এই সমস্ত কারণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল। এবার আমরা যদি একটু লক্ষ্য করি যে চিরস্থায়ী বন্দোবস্তের কী সুফল এবং কুফল লক্ষ্য করা যায়, তো সুফলের হিসেবে আমরা বলতে পারি যে চিরস্থায়ী ভিত্তিতে জমিদারদের সঙ্গে এই বন্দোবস্ত করার ফলে প্রথমত কৃষির উন্নতি সংগঠিত হয়। জমিদার বিভিন্ন যে অনাবাদি যে জমি, সেই জমি আবাদযোগ্য করার ক্ষেত্রে মনোযোগ দেয়। তার জমিদারির মধ্যে কৃষির যেমন মানে প্রসার ঘটে, তার সঙ্গে সঙ্গে কৃষকের উন্নতির দিকেও জমিদার মনোযোগ দেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগ্রহপুষ্ট একটা শ্রেণী তৈরি হয় যেটা ব্রিটিশ সাম্রাজ্য স্থায়িত্বের পক্ষে সহায়ক হয়েছিল। এছাড়া কোম্পানি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার ফলে তার বাৎসরিক বাজেট তৈরি করতে সুবিধা হয়, আয় ব্যয়ের হিসাব রাখার সুবিধা হয়েছিল। এই সমস্ত যে সুফল হিসেবে আমরা উল্লেখ করতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কুফলও লক্ষ্য করা যায়। প্রথমত উল্লেখ করতে হবে যে এই জমিদারি সত্ত্ব দেওয়া হয়েছিল জমিদারদের সঙ্গে, অর্থাৎ এই কৃষকে কিন্তু কোনো সত্ত্ব পায়নি, অর্থাৎ জমির মালিকানা কিন্তু কৃষক পায়নি। ফলে কি হয়, জমিদার ইচ্ছে মতো তাদের বিভিন্ন ভাবে বিভিন্ন আবয়ব বা বিভিন্ন বেআইনি কর তাদের মধ্যে চাপিয়ে অতিরিক্ত রাজস্ব আদায় করতে থাকে। জমিদারের ইচ্ছাধীন হয়ে পড়ে কৃষক, এবং ইচ্ছে করলে জমিদার তাদের সেই জমি থেকে উৎখাত করতে পারতেন। এছাড়া আরেকটা বিষয় উল্লেখ করতে হবে যে এই চিরস্থায়ী ভিত্তিতে রাজস্ব নির্ধারিত হয়। কোম্পানির দিক থেকে একটা ক্ষতি ছিল যে ভবিষ্যতে অনাবাদি জমি আবাদযোগ্য হয়ে
রাজস্বের পরিমাণ জমিদার বাড়িয়ে নিতে পেরেছিল, বা আরও কৃষিদ্রব্যের মূল্যবৃদ্ধির ফলেও মানে জমিদার আয়ের রাস্তা সুগম হয়। কিন্তু সেই যে নির্দিষ্ট হারে নির্ধারিত হওয়ার জন্য চিরস্থায়ী ভিত্তিতে এই যে বাড়তি রাজস্ব, সেটা জমিদার পেলেও সরকার কিন্তু পায়নি। এদিক থেকে চিরস্থায়ী বন্দোবস্তে একটা সরকারের দিক থেকে ক্ষতিরও একটা সম্মুখীন হয়েছিল। এছাড়া এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কিছু নতুন ভূঁইফোড় জমিদারের উৎপত্তি হয়েছিল, যারা একটা নির্দিষ্ট একটা আয়ের রাস্তা হিসেবে এই জমিদারি কিনে তারা শহরে বসবাস করতেন এবং নায়েব গোমেস্তাদের মাধ্যমে তারা এই জমিদারি পরিচালনা করতেন। স্বাভাবিকভাবে নায়েব গোমেস্তারা কী করতো, অতিরিক্ত রাজস্ব কৃষকদের উপর চাপিয়ে দিত, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করত। ফলে এই চিরস্থায়ী বন্দোবস্ত যে উদ্দেশ্যে সরকার প্রবর্তন করেছিল সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি এবং কৃষকদের উপর এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল। সেক্ষেত্রে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা করলাম, এর কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল বা এর সুফল কুফল নিয়ে আলোচনা করলাম। কিন্তু যেই বিষয়টার দিকে আজকে, যেই সময়টার দিকে আজকে আমরা নজর রাখছি, সেখানে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সাথে আরও দুটো ব্যবস্থা সামনে আসে, রায়তওয়ারি এবং মহলারি ব্যবস্থা। সেক্ষেত্রে এই দুটোর প্রবর্তনের পিছনে ঠিক কী ইতিহাস ছিল, কী কারণ ছিল, এবং একই সঙ্গে খুব স্বাভাবিক একই প্রশ্ন আসছে যে এই দুটোর প্রবর্তনেরও কি কিছু সুফল কুফল ছিল, এটাও যদি একটু বিস্তারিত নজর রাখা যায়। যখন আমরা মানে বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হতে দেখি 1793 খ্রিস্টাব্দ নাগাদ, তার পরবর্তীকালে ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থাৎ মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সির কিছু অংশে এমন একটি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল যে ব্যবস্থার কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। সরাসরি সরকার এবং কৃষকের সঙ্গে যে বন্দোবস্ত হয়েছিল সেই বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দ নাগাদ দুজন ব্যক্তির উদ্যোগে এটা হয়েছিল, টমাস মনরো এবং আলেকজান্ডার রিড, তাদের উদ্যোগে এই যে ব্যবস্থা সরাসরি কৃষকদের সঙ্গে সরকারের যে বন্দোবস্ত, সেটাই রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হবে, রায়ত অর্থাৎ চাষি, তাদের সঙ্গে সরকারের যে বন্দোবস্ত সেটাই রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। এখানেও যেটা উল্লেখ্য যে চিরস্থায়ী বন্দোবস্তের কিছু কুফল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সামনে প্রতিভাত হয়েছিল। স্বাভাবিকভাবে তারা এই চিরস্থায়ীর পরিবর্তে অন্য কোনো একটা ব্যবস্থা অন্যান্য অঞ্চলে প্রবর্তনের একটা উদ্যোগ নেয় এবং তার সঙ্গে সঙ্গে এটা উল্লেখ করতে হবে যে এই মাদ্রাজ প্রেসিডেন্সি অঞ্চলে বা বম্বে প্রেসিডেন্সি অঞ্চলে বাংলার মতো এরকম বৃহৎ কোনো জমিদার সেইভাবে ছিল না। ফলে সরকার কৃষকদের সঙ্গে সরাসরি কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই এই বন্দোবস্ত সংগঠিত করেছিল। তো এই বন্দোবস্তেরও কিছু সুফল এবং কুফল রয়েছে। এই রায়তওয়ারি বন্দোবস্তে সরকার যে রাজস্ব নির্ধারণ করেছিল, সেই রাজস্বের যে পরিমাণ, সেটা আমরা যদি একটু লক্ষ্য করি, সেই পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। সেক্ষেত্রে যে উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু কৃষকদের উপরে এটা বিরূপ একটা প্রভাব বিস্তার করেছিল। আমরা পরবর্তীকালে দেখব এই যে রায়তওয়ারি বন্দোবস্তের কিছু কুফল দেখব এবং তার পরিপ্রেক্ষিতে প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখি, একটা দাঙ্গা হয়েছিল, যে দাঙ্গাটা দাক্ষিণাত্যের দাঙ্গা নামে পরিচিত। তো সুফল হিসেবে মানে আমরা মানে রায়তওয়ারি বন্দোবস্ত থেকে পাই যে এখানে কোনো মধ্যস্বত্বভোগীর কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায় না। সরাসরি কৃষকদের সঙ্গে সরকারের এই বন্দোবস্ত হয়েছিল। ফলে যে এই মধ্যস্বত্বভোগীদের যে শোষণ, সেই শোষণের হাত থেকে কৃষকেরা রক্ষা পেয়েছিল এবং তাদের যে বিভিন্ন সময় যে উৎখাতের যে সম্ভাবনা, সেই উৎখাতের সম্ভাবনা কিন্তু এই রায়তওয়ারি বন্দোবস্তের ফলে কমে যায়। অন্যদিকে আমরা যদি রায়তওয়ারি বন্দোবস্তের একটু কুফলের দিকে যাই, তাহলে দেখব যে এই রায়তওয়ারি বন্দোবস্তের জমির মালিকানা কিন্তু কৃষককে দেওয়া হয়নি। মানে অর্থাৎ 20 থেকে 30 বছরের মানে জন্য তাদের ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছিল। অর্থাৎ মানে একজন ভাড়াটিয়া চাষি সেইভাবে
এই কৃষকদের সঙ্গে এই সরকারের বন্দোবস্ত হয়েছিল। তো মালিকানা সত্ত্ব কৃষকদের দেওয়া হয়নি। জমিদারি বা জমিদারি ব্যবস্থার মতো এরকম কোনো মধ্যস্বত্বভোগী না থাকলেও বিরাট একটা যে কোম্পানির যে কর্মচারীদের অত্যাচারের সম্মুখীন কিন্তু এই সমস্ত অঞ্চলের মানুষেরা সম্মুখীন হয়েছিল। এছাড়া এই যে রাজস্ব ব্যবস্থা ছিল ৪৫ থেকে ৫৫%, ফলে কৃষকদের পক্ষে সেটা একটি বোঝা হিসেবে দেখা দেয়, যার ফলশ্রুতি হিসেবে নগদ অর্থের যোগান কম থাকায় তাদের বিভিন্ন সময় মহাজনদের কাছে যেতে হতো। এই মহাজনদের কাছে গিয়ে তারা ঋণের জালে জড়িয়ে পড়তো, ফলে সেই জাল থেকে বেরিয়ে আসার কোনো মানে সম্ভাবনা ছিল না। তাদের জমি সমস্ত এই মহাজন শ্রেণীর কাছে চলে যেত, এবং যার ফলশ্রুতি হিসেবে আমরা পরবর্তীকালে দেখব ১৮৭৫ খ্রিস্টাব্দ নাগাদ এর সঙ্গে আরও কিছু কারণ যুক্ত হয়ে এই দাক্ষিণাত্যের যে দাঙ্গা হয়েছিল, এবং ইংরেজদের অনুগ্রহপুষ্ট এই যে মহাজন যে জমিদার, তাদের বিরুদ্ধে যে কৃষক শ্রেণী যে সংগ্রাম করেছিল, সেটাই দাক্ষিণাত্যের দাঙ্গা নামে পরিচিত, যেটা এই রায়তওয়ারি ব্যবস্থার একটা কুফল হিসেবে বলা যায়। রায়তওয়ারি ব্যবস্থা দিকে আমরা নজর রাখলাম, মহলওয়ারি ব্যবস্থাটা ঠিক কী থাকছে? ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে এবং মধ্য ভারত বা গাঙ্গেয় উপত্যকা, এই সমস্ত অঞ্চলে কতকগুলো গ্রাম নিয়ে এক একটি মহল তৈরি করা হতো। সেই মহলের দায়িত্ব সেই গ্রামের যে প্রধান বা মোড়ল, তাকে সেই অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা ১৮২২ খ্রিস্টাব্দ নাগাদ প্রবর্তিত হয়েছিল। হল্ট ম্যাকেনজি নামে এক ভদ্রলোক, তার উদ্যোগে এটি প্রবর্তিত হয়েছিল। তো এখানে আমরা দেখব যে এই যে মহলওয়ারি ব্যবস্থা, এটার কি প্রবর্তিত হয় এবং তার শর্তগুলো কী ছিল, কীরকম ব্যবস্থা আমরা একটু লক্ষ্য করি। তো এখানে প্রথমে জমি জরিপের ব্যবস্থা করা হয়। উর্বরতা অনুযায়ী জমির ভাগ করা হয়, ৯টি ভাগে ভাগ করা হয়, এবং সেই ভাগ অনুযায়ী একটা রাজস্বের একটা গড় করে এই রাজস্ব নির্ধারিত হয়েছিল। রাজস্বের পরিমাণ ছিল ২-৩%। এবং এখানে যে মধ্যস্বত্বভোগী মানে কৃষক এবং সরকারের মধ্যে মধ্যস্বত্বভোগী হিসেবে থাকতো গ্রামের যে প্রধান, তিনি এই কৃষকদের যে সবার কাছ থেকে সেই রাজস্ব আদায় করে সরকারকে জমা দিতেন। ফলে এখানে মধ্যস্বত্বভোগী হিসেবে যে গ্রাম প্রধান থাকলেও শোষণের মাত্রাটা তুলনামূলকভাবে কম ছিল। এবং এই যে মহলওয়ারি ব্যবস্থায় যে রাজস্বের পরিমাণ, সেই পরিমাণ এমনভাবে নির্ধারিত হয়েছিল যে কোনো কৃষক যদি রাজস্ব দিতে ব্যর্থ হতো, তাহলে সেই জমি থেকে তাকে উৎখাত করা হতো না। তবে একটা বিষয় উল্লেখ করতে হবে, তাকে উৎখাত করতে না হলেও অন্যান্য যে সমস্ত কৃষকেরা ছিলেন, তারা দায়বদ্ধ ছিলেন সেই কৃষকের যে দিতে পারছে না রাজস্ব, তার দায়ভার মেটানো। না হলে কি হতো, এই সকলের যে জমির যে বন্দোবস্ত, সেটা চলে যেত। তাহলে এটা একটা মানে কুফল হিসেবে বলা যেতে পারে যে যখন কোনো পরিশোধ করতে পারছে না কোনো কৃষক, তখন অন্যদের সেই যে রাজস্ব সেটা মিটিয়ে দিতে হতো, না হলে সেই জমিদারি বাজেয়াপ্ত হতো। মানে বিষয়টা একটা গোষ্ঠী বা একটা মহল কেন্দ্রিক বিষয়। এটা খুব স্বাভাবিকভাবে আপনি যেমনটা বলছিলেন যে গরিব কৃষক যখন আর্থিক সংকটে ভুগছে বা তাদের যখন পয়সা নেওয়ার টাকার দরকার পড়ছে, তখন তারা নগদ অর্থের জন্য মহাজনের কাছে যাচ্ছে, এবং এইভাবেই হয়তো মহাজনী কারবার বা ব্যবস্থাটা আসছে। সেখানে কি কি ব্যবস্থাপনা থাকতো, কি কি শর্ত থাকতো? হ্যাঁ, এবার আমরা একটু উল্লেখ করব যে মহাজন এই শব্দের যে আক্ষরিক অর্থ, মহাজন শব্দের অর্থ আক্ষরিক অর্থ মহৎ যে জন, অর্থাৎ সৎ ব্যক্তি। কিন্তু আমরা বাস্তবে কিন্তু এই যে মহাজন যে শ্রেণী, সেখানে সৎ বা মহৎ ব্যক্তির কোনো নমুনা আমরা কিন্তু পাই না। আমরা দেখি যে যারা সুদের ব্যবসা করতেন, যারা যে সমস্ত ঋণগ্রস্ত যারা, তাদের সুদের বিনিময়ে যে অর্থ তাদের দিতেন, এই যে ব্যবসা যারা করতেন, তাদের বলা হতো মহাজন, বা এর আরেকটা অন্য নামও ছিল তেজারতি ব্যবসা, যারা এই কাজ করতেন। কিন্তু
মানে আমরা যদি সেই সময়ের যে এই যে মহাজনী যে কারবারের যদি নমুনা আমরা কতগুলো মানে আমরা বিষয়টি লক্ষ্য করি, তাহলে আমরা দুই একটি চলচ্চিত্রের মানে উল্লেখ করতে পারি। এরকম কিছু চরিত্র বিভিন্ন আগেকার দিনের যে সমস্ত সিনেমায় লক্ষ্য করা যায়। আমি এটা বাংলা একটা সিনেমার কথা বলবো, অন্যায় অবিচার একটা সিনেমা আছে। মহেশ মান্না বলে একজন ভদ্রলোক আছেন, যিনি এই মহাজন নামে পরিচিত ছিলেন। বিভিন্নভাবে কিভাবে মানে সাধারণ মানুষকে যে ঠকাতেন তার নমুনা সেই চলচ্চিত্রে পাওয়া যায়। তারা বিভিন্ন রকম মানে বাটখারা ব্যবহার করতেন। মানে আমি বলছি, একদিকে যেমন অর্থ ধার দিতেন, ঋণ দিতেন, অন্যদিকে তারা আবার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করতেন। ফলশ্রুতি হিসেবে এই সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তাদের কাছে যেতে হতো। আবার আরেকটা বিষয় উল্লেখ করতে হবে যে ব্রিটিশ সরকার নগদ অর্থে রাজস্ব আদায় করার যে একটা পদ্ধতি চালু করে। আগে কি হতো, আগে ফসলের বিনিময়ে রাজস্ব দেওয়া যেত, কিন্তু ব্রিটিশ সরকার নগদ অর্থে রাজস্ব আদায় শুরু করে। স্বাভাবিকভাবে এই সমস্ত দরিদ্র কৃষক চাষিদের কাছে নগদ অর্থের পরিমাণ থাকতো না, তাদের মহাজনদের কাছে সেই ফসল বিক্রি করতে হতো, আবার নিত্য প্রয়োজনীয় জিনিসও তাদের কাছ থেকে কিনতে হতো। তো তারা দুই ধরনের বাটখারা মানে ব্যবহার করতেন। একটা হচ্ছে কেনারাম আর একটা বেচারাম। কেনারাম অর্থাৎ যে দ্রব্য অর্থাৎ ফসল যখন নগদে পরিণত করতে হবে, যখন এই সাধারণ মানুষ তাদের কাছে যেত, তখন যে বাটখারা ব্যবহার করতেন তার নাম ছিল কেনারাম। কেনারাম অর্থাৎ বেশি ওজনের বাটখারা। সেখানে হয়তো 20 কেজি লেখা আছে, অথচ দেখা যাচ্ছে তার মোট ওয়েট হয়তো 30 কেজি। মানে আমি উদাহরণ হিসেবে বলছি। তো এইভাবে তারা যেমন যখন জিনিসপত্র বিক্রি করতে যেতেন, বিক্রি করতে গিয়ে ঠকতেন, আবার যখন নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের কাছ থেকে কিনতেন, তখন যে বাটখারা ব্যবহার করা হতো তার নাম ছিল বেচারাম, অর্থাৎ কম ওজনের বাটখারা। অর্থাৎ লেখা আছে 2 কিলো, হয়তো তাতে 2 কিলো ওজন নয়। তো এইরকমভাবে তারা ঠকাতেন। এছাড়া বিভিন্ন মানে নিরক্ষরতার সুযোগে বিভিন্নভাবে তারা কারচুপি করতেন, হিসাবে গড়মিল করতেন। ফলে এই যে তাদের যে শোষণ, এই শোষণ থেকে বেরিয়ে আসা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতো না। ফলে তাদের হাতে সমস্ত জমি, এই সাধারণ মানুষের জমি জমা তাদের হাতে চলে যেত, যেটা এই গ্রাম বাংলার মানে যে ঐতিহ্যশালী যে গ্রামীণ অর্থনীতি, তার মূলে কিন্তু এই মহাজনী শ্রেণী বা মহাজন ব্যবসা আঘাত করেছিল। প্রতবাবু, সেক্ষেত্রে এই সময়টার সঙ্গে আরও একটা শব্দ খুব সামনে আসে, সেটা হচ্ছে অবশিল্পায়ন। এই যে অর্থনীতিকে আঘাত করা, তার সঙ্গে কি অবশিল্পায়নের কোনো রকম কোনো যোগাযোগ রয়েছে? এই অবশিল্পায়ন বিষয়টা কি? হ্যাঁ, অবশিল্পায়ন এই শব্দটি কিন্তু শিল্পায়নের বিপরীত শব্দ। অর্থাৎ আমরা যদি একটু অর্থনীতির মানে ভাষায় লক্ষ্য করি, তাহলে দেখব যে যখন আমাদের জাতীয় আয়ের মানে শিল্পের যে অংশ, সেটা যখন কমতে থাকে এবং তুলনামূলকভাবে যদি আলোচনা করি কৃষির অংশ যদি বাড়তে থাকে, তাহলে যে অবস্থাটা আমরা লক্ষ্য করি, তাহলে সেই অবস্থাটাকে আমরা অবশিল্পায়ন হিসেবে ধরতে পারি। এখন এই অবশিল্পায়ন ব্যাখ্যা করতে গেলে তার কারণগুলো আমাদের কিন্তু স্বাভাবিকভাবে এসে যায়। কি কারণে এই অবশিল্পায়ন ঘটেছিল? আমরা প্রথমেই উল্লেখ করি যে ঔপনিবেশিক যে বাণিজ্য নীতি, সেই বাণিজ্য নীতির যে অবস্থা ছিল, তার ফলশ্রুতি হিসেবে এই অবশিল্পায়ন একটা অন্যতম কারণ। আমরা একটা কথা মানে প্রত্যেকেই জানি, একটা শব্দ দাদন, এই শব্দটা আমরা সঙ্গে সবাই পরিচিত। দাদন উৎপাদক এবং ব্যবসায়ী, তার মধ্যে যে একটা লেনদেন, আর্থিক লেনদেন, সেটাই হচ্ছে দাদন নামে পরিচিত। এই দাদনটা কি? যখন কোনো ব্যবসায়ী কোনো উৎপাদককে অগ্রিম অর্থ দিতেন, তার বিনিময়ে সেই যে উৎপাদিত সামগ্রী সেটা এই ব্যবসায়ীকে বিক্রি করতে সে বাধ্য ছিল। এই যে ব্যবস্থা, এটাই দাদন প্রথা নামে পরিচিত। একদিকে যেমন এই দাদনের মাধ্যমে দাদনের দেওয়ার পরিবর্তে জোর করে এই সমস্ত উৎপাদকের কাছ থেকে কম দামে পণ্য নিয়ে নিতেন, আদায় করতেন। অন্যদিকে আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য করত। বিশেষ করে বস্ত্রশিল্পের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, যে তুলোর একচেটিয়া কারবার করত। একদিকে জোর করে উৎপাদকের কাছ থেকে কম দামে পণ্য কেড়ে নিচ্ছে, অন্যদিকে এই তুলোর একচেটিয়া বাণিজ্যের ফলে বেশি দামে তুলো কিনতে
উৎপাদক বাধ্য হচ্ছে। ফলে দুদিক থেকে একটা অর্থাৎ সাঁড়াশি একটা আক্রমণের ফলে এই আমাদের বাংলার যে ঐতিহ্যশালী যে শিল্প সেটা ধ্বংসের পথে এগিয়ে যায়। অসম শুল্ক নীতি, আমরা প্রত্যেকেই জানি যে বাংলা তথা ভারতের যে বস্ত্রশিল্প সেটা সারা পৃথিবীতে খ্যাতি ছিল। আমরা ঢাকার মসলিন শাড়ির কথা সবাই জানি, রেশম বস্ত্র, সুতি বস্ত্র, এটা বিদেশে রপ্তানি হতো। কিন্তু ব্রিটিশ সরকার, ঔপনিবেশিক সরকার তাদের দেশের বিভিন্ন বণিকদের, শিল্পপতিদের চাপে এই ভারতের যে ঐতিহ্যশালী শিল্পের উপর অত্যাধিক হারে 40% থেকে 67% শুল্ক ধার্য করে। অন্যদিকে ইংল্যান্ডে অর্থাৎ শিল্প বিপ্লবের পর সেখানে শিল্প কলকারখানায় উৎপন্ন যে দ্রব্য নামে মাত্র শুল্কে ভারতে প্রবেশ করতে থাকে। ফলে একদিকে যেমন ভারতীয় যে ঐতিহ্যশালী যে শিল্প সেগুলোর উপর অত্যাধিক শুল্ক আরোপ, অন্যদিকে ইংল্যান্ডে শিল্পজাত যে দ্রব্য মানে নামে মাত্র শুল্ক ধার্য করে ভারতে প্রবেশ করতে থাকে, সস্তায় সেটা পাওয়া যায়। ফলে ভারতের যে ঐতিহ্যশালী বস্ত্রশিল্প সেটা ধ্বংসের দিকে এগিয়ে যায়। এছাড়া অবাধ বাণিজ্য নীতি, 1813 খ্রিস্টাব্দের যে সনদ আইন প্রবর্তিত হয়েছিল, সেই সনদ আইনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যাধিকার ছিল সেটাকে কেড়ে নেওয়া হয়। ফলে অবাধ বাণিজ্য নীতি প্রবর্তিত হয়। ইংল্যান্ডের বণিকেরা ভারতে প্রচুর পরিমাণে তাদের যে শিল্প সামগ্রী সেগুলো রপ্তানি করতে শুরু করে। ফলে ভারতের বাজার ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যে ছেয়ে যায়, যার সঙ্গে প্রতিযোগিতায় আমাদের ভারতীয় যে বস্ত্রশিল্প বা ঐতিহ্যশালী শিল্প সেগুলো পেরে ওঠে না। ফলে কি হয়, এখানে ভারতের যে ঐতিহ্যশালী শিল্প সেটা নষ্টের পথে এগিয়ে যায়, ধ্বংসের পথে এগিয়ে যায়। এছাড়া যখন মহাদেশীয় অবরোধ ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন, সেই সময় যেহেতু ভারতবর্ষ ইংল্যান্ডের উপনিবেশ ছিল, ফলে ভারত থেকেও সেই পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এই যে কতগুলো কারণ যেগুলো উল্লেখ করলাম, সেগুলো এই অবশিল্পায়নের জন্য বা শিল্পের, ভারতের ঐতিহ্যশালী শিল্প ধ্বংসের অন্যতম কারণ। সেক্ষেত্রে ঔপনিবেশিক এই যে সময়কাল যেটা নিয়ে আমরা আলোচনা করছি, মূলত অর্থনীতির উপর কি প্রভাব পড়ছে সেই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করছি। তবে বেশ কিছু ভালো জিনিসও এই সময় প্রবর্তিত হয়েছিল। টেলিগ্রামের কথা বলি কিংবা রেলের কথা বলি, রেল চলাচলের, সেগুলোর পিছনেও তো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য তো কিছু ছিল ব্রিটিশ অবশ্যই শাসনের। তবে প্রথমেই উল্লেখ করি যে রেলপথ প্রবর্তনের ক্ষেত্রে ভারতীয়দের উন্নতি কতটা চিন্তা করেছিলেন ঔপনিবেশিক সরকার, তার তুলনায় বরং নিজেদের স্বার্থসিদ্ধির বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে ভেবেছিলেন। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি যে উদ্দেশ্যটা কি, তাহলে দেখব যে কতকগুলো উদ্দেশ্য, বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক, এরকমভাবে আমরা কতগুলো উদ্দেশ্য যদি ব্যাখ্যা করি, তাহলে দেখব যে ব্রিটিশ সরকারের সেই যে প্রকৃত উদ্দেশ্য সেটা আমাদের সামনে এসে যাবে। তো আমরা একটু লক্ষ্য করি যে কি উদ্দেশ্যে এই রেলপথ প্রবর্তিত হয়েছিল। প্রথমত রাজনৈতিক কারণ হিসেবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখব যে ভারতের যে বিভিন্ন অঞ্চলে যে ইংরেজ শাসন প্রবর্তিত হয়েছিল, কোম্পানির শাসন প্রবর্তিত হয়েছিল, সেখানের সেই অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন প্রশাসনিক যে কাজকর্ম সেটাকে আরও গতি দেওয়া, এই কারণে রেলপথ প্রবর্তনের একটা কথা ঔপনিবেশিক সরকার চিন্তা করেছিলেন। বিভিন্ন যে অর্থনৈতিক কারণ হিসেবে যদি ব্যাখ্যা করি, তাহলে বলবো যে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল, সেই শিল্পজাত দ্রব্য যাতে ভারতের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দেওয়া যায় এবং বিভিন্ন বন্দর থেকে ভারতের যে বিভিন্ন যে কাঁচামাল সেটা যাতে ইংল্যান্ডে রপ্তানি করা যায়, সেই ব্যবস্থার জন্য ভারতবর্ষে রেলপথ প্রবর্তিত হয়েছিল। এছাড়া সামরিক কারণ হিসেবে যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে ভারতের বিভিন্ন অঞ্চলে
বিভিন্ন সময় যে বিদ্রোহগুলো সংগঠিত হতো সেই বিদ্রোহ দমনের একটা উদ্দেশ্য ছিল এবং বিভিন্ন সময় যে দুর্ভিক্ষ মহামারী দেখা দিত সেই দুর্ভিক্ষ মহামারীর প্রতিরোধের জন্য সেখানে সেনাবাহিনীর মধ্য দিয়ে মাধ্যমে যে খাদ্য সরবরাহ সেটাও এই রেলপথ প্রবর্তনের পেছনে একটা অন্যতম কারণ। এছাড়া যে বিভিন্ন সময়ে যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই বিদ্রোহ সংগঠিত অঞ্চলে যে সেনাবাহিনী প্রেরণ এবং সেনাবাহিনীর জন্য যে যুদ্ধ সরঞ্জাম এবং রসদ প্রেরণ সেটাও একটা অন্যতম উদ্দেশ্য হিসেবে বলা যায়। সেক্ষেত্রে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করছি, আমাদের যেটা বিষয় উপনিবেশিক অর্থনীতি এবং তার যা প্রভাব, কুফল সুফল সমস্তটা, সেক্ষেত্রে এই বিষয়টার মধ্যে কোন কোনগুলো টিকা হিসেবে সামনে আসতে পারে? যদি শর্ট কোয়েশ্চেন বা 5 থেকে 6 নম্বরের টিকা যেগুলো থাকে, কোন কোন বিষয়গুলো নজর রাখতে হবে সেটাও যদি একটু সংক্ষেপে বলা যায়। হ্যাঁ, আমরা টিকা হিসেবে কিছু কিছু ছোট প্রশ্ন রয়েছে, যেমন আসতে পারে যে সূর্যাস্ত আইন একটা আমি উল্লেখ করলাম, পত্তনি প্রথা, তারপর 1813 সালের দাদন প্রথা, 1813 সালের সনদ আইন, বাগিচা শিল্প, দাক্ষিণাত্যের দাঙ্গা, শাহুকার কারা, গ্যারান্টি ব্যবস্থা, আইন, এই সমস্তগুলো এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা অষ্টম শ্রেণীর দিকে তো নজর রাখলাম এতক্ষণ, এবার একটু নবম শ্রেণীর দিকে যাওয়া যাক। নবম শ্রেণীতে আজকে যেটা আমরা আলোচনা করব, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারার যে সংঘাত, সেই সংঘাতের বিষয়গুলো এবং সেক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে আসবে। প্রতাপবাবু, প্রথমেই কোন প্রশ্নটা নিয়ে আলোচনা করা এক্ষেত্রে যুক্তিসঙ্গত হবে? হ্যাঁ, আমরা প্রথমে যদি একটু সংক্ষেপে বিষয়টা স্টুডেন্টদের জন্য বুঝিয়ে নেওয়া যায় যে এই ঊনবিংশ শতকের ইউরোপের সেই সময়কার পরিস্থিতি এবং আমরা জাতীয়তাবাদী ভাবধারা এবং রাজতান্ত্রিক ভাবধারার মধ্যে সংঘাত নিয়ে আজকে আলোচনা করব, একটু যদি সংক্ষেপে বিষয়টা নিয়ে আলোচনা করে প্রশ্নে আসা যায়। হ্যাঁ, নেপোলিয়নের পতনের পর ইউরোপের যে রাষ্ট্রবর্গ তারা ইউরোপের পুনর্গঠন, শান্তি স্থাপনের জন্য একটা সম্মেলনে মিলিত হয়েছিল, ভিয়েনা সম্মেলন। সেখানে যে কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ সেই নীতিগুলো ছিল যে সেই সময় ফরাসি বিপ্লব প্রসূত যে জাতীয়তাবাদ এবং সেই ফরাসি বিপ্লবের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি, এই ভিয়েনা ব্যবস্থার যে মূল নীতিগুলোর যদি আমরা লক্ষ্য করি সেটা দেখব। তারপর বিভিন্ন সময়ে দেখব যে ফ্রান্সে বিভিন্ন যে বিদ্রোহগুলো হয়েছিল, বিশেষ করে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব এবং যে এই যে ফরাসি বিপ্লবের যে বিভিন্ন যে ভাবধারা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেটা যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, সেই প্রসঙ্গে ইতালি এবং জার্মানির কথা আমরা এখানে উল্লেখ করব, যে ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন, ওদিকে গ্রিসের যে জাতীয়তাবাদ, এই সমস্ত আমরা এই বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করব। বিভিন্ন প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্ন নিয়ে আমরা এগিয়ে যাই। তাহলে প্রথমে ভিয়েনা সম্মেলনের নীতিগুলো কি কি বা কেন গৃহীত হয়েছিল সেটা নিয়ে আলোচনা করা যাক। ওকে, নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাষ্ট্রবর্গ ইউরোপের পুনর্গঠন, শান্তি স্থাপনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1815 খ্রিস্টাব্দে মিলিত হন। সেখানে ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রের প্রতিনিধিরা যোগদান করেন। এই যে সম্মেলনকে বলা যায় যে প্রথম একটা বৃহৎ এবং বিশ্ব সম্মেলন হিসেবে উল্লেখ করা যেতে পারে। সেখানে ইউরোপের যে রাষ্ট্রবর্গ তারা কতগুলো নীতি, বিশেষ করে 3টি নীতি তারা প্রবর্তন করেছিলেন। সেই 3টি নীতি আমরা কি কি একটু দেখে নেব। 1, ন্যায্য অধিকার নীতি, 2, ক্ষতিপূরণ নীতি এবং 3, শক্তিসাম্য নীতি। ন্যায্য অধিকার নীতি অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত রাজারা রাজত্ব করতেন, অর্থাৎ নেপোলিয়নের ফলে কি হয়, সেই সমস্ত রাজারা বিতাড়িত হয়েছিলেন। ফলে এই ভিয়েনা সম্মেলনে সেই ন্যায্য অধিকার নীতির মধ্য দিয়ে যে সমস্ত রাজারা পূর্বে ছিলেন
তাদের আবার সেই রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। যেমন ফ্রান্সে বুর্বো রাজতন্ত্র ছিলেন, সেই বুর্বো রাজাদের শাসন প্রবর্তিত হয়েছিল। অস্ট্রিয়ায় হ্যাবসবার্গ যে শাসক তাদের বসানো হয়। হল্যান্ডে অরেঞ্জ বংশ তাদের এই রাজ্যে বসানো হয়। অর্থাৎ যে সমস্ত রাজতন্ত্র ফরাসি বিপ্লবের পূর্বে ছিল তাদের আবার ফিরিয়ে দেওয়া হয় ন্যায্য অধিকার নীতির মধ্য দিয়ে। 2 নম্বর পয়েন্ট, ক্ষতিপূরণ নীতি। এই ক্ষতিপূরণ নীতির মানে মূল কথা ছিল যে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত রাষ্ট্রের যে ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই ক্ষতিগুলো পূরণ করা। এই পূরণ করার মধ্য দিয়ে এই নীতি পূরণ করার জন্য এই ক্ষতিপূরণ নীতি প্রবর্তিত হয়েছিল। আর শক্তিসাম্য নীতি, তার মূল কথা ছিল ইউরোপে যাতে ভবিষ্যতে ফ্রান্স আবার শক্তি সঞ্চয় করতে না পারে, তার জন্য তার শক্তি খর্ব করা হয়েছিল। ক্ষতিপূরণ হিসেবে তার কাছ থেকে বিরাট অঙ্কের মানে ক্ষতিপূরণ এই ইউরোপীয় রাষ্ট্রবর্গ আদায় করেছিলেন। ফ্রান্সের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী খর্ব করা হয়েছিল। সেখানে মিত্রপক্ষের যে বাহিনী সেখানে নিয়োগ করা হয়। ভবিষ্যতে যাতে ফ্রান্স মানে আবার ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে, সেই জন্য একটা রাষ্ট্র বেষ্টনী তার পাশে তৈরি করা হয়েছিল। এই যে 3টে মূল নীতির কথা ইউরোপীয় রাষ্ট্রবর্গ উল্লেখ করলেও আমরা শেষে বলতে পারি যে এই যে আদর্শের কথা বলা হয়, কিন্তু ইউরোপীয় এই বিভিন্ন যে প্রধান যে রাষ্ট্রগুলি তারা কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই সম্মেলন সংগঠিত করেছিলেন বা এই সম্মেলন পরিচালিত হয়েছিল। এই সময় আরও দুটো বিপ্লবের কথা সামনে আসছে, জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব, সেই দুটো নিয়ে একটু যদি বলা যায়। যাব। তো তার আগে একটু প্রসঙ্গক্রমে উল্লেখ করি, এখানে এই যে ইউরোপের যে বিভিন্ন রাষ্ট্র এই ভিয়েনা সম্মেলনে মিলিত হলেও 4টি রাষ্ট্র ছিল প্রধান, বিগ ফোর, যারা বিগ ফোর নামে পরিচিত। অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড, এদের একত্রে বিগ ফোর নামে পরিচিত। মূলত এই ভিয়েনা যে চুক্তি এদের 4 জনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছিল এবং ভবিষ্যতে তাদের স্বার্থই চরিতার্থ হয়েছিল। হ্যাঁ, এবার আমরা জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লবের দিকে যাব। এই ভিয়েনা চুক্তির মধ্য দিয়ে বুর্বো শাসন ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টাদশ লুই সিংহাসনে বসেছিলেন। তিনি উদারনৈতিক রাজতন্ত্রের মানে প্রবর্তন করেছিলেন, কিন্তু তার রাজত্বের শেষের দিকে কি হয়, একটা বিক্ষোভ দেখা দেয়। তিনি কতগুলো শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেছিলেন। সেই শাসনতান্ত্রিক সংস্কার পরবর্তী যে শাসক অর্থাৎ 10ম চার্লস, তিনি সেই যে শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো সেগুলো কি হয় বাতিল করেন। তিনি যে প্রতিনিধি সভা সেটা ভেঙে দেন, রাজার মনোনীত সদস্যদের সংখ্যা বৃদ্ধি করেন এবং তার যে প্রধানমন্ত্রী পলিগন্যাক, তার দ্বারা প্রভাবিত হয়ে তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন, আইনসভা ভেঙে দিয়েছিলেন, ভোটাধিকার সংকুচিত করে কি করেন, নির্বাচনের দিন নির্ধারিত করেন। এর ফলশ্রুতি হিসাবে উদারপন্থী নেতা অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে ফ্রান্সের যে জনগণ তারা কি হয় একটা বিদ্রোহে সামিল হয়েছিল এবং 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই থেকে 3 দিনের মধ্যে এই বিপ্লব সংগঠিত হয়। 10ম চার্লস পালিয়ে যেতে বাধ্য হন এবং এই 10ম চার্লসের পর অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ সিংহাসনে আরোহণ করেন এবং জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যদিও এই জুলাই বিপ্লবের ফলে একটি রাজতন্ত্রের পরিবর্তে অন্য একটি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, নিয়মতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তা সত্ত্বেও উল্লেখ করতে হবে যে জনগণের যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সেটা কিন্তু এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছিল। আমি রাষ্ট্র, এই যে মানে কর্তৃত্ব, এটা কিন্তু বিনষ্ট হয়েছিল। মেটারনিক ব্যবস্থা সেটা কি ধরনের ব্যবস্থা?
একটু আগেই উল্লেখ করছিলাম যে ভিয়েনায় যে সম্মেলন আহত হয়েছিল সেই সম্মেলনের প্রধান ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক। তিনি কূটনীতির রাজপুত্র নামে পরিচিত। তিনি ছিলেন প্রতিক্রিয়াশীল। তার উদ্দেশ্য ছিল, কতগুলো উদ্দেশ্য তার ছিল, তার রাজনীতি তিনটি উদ্দেশ্যকে সামনে রেখেই পরিচালিত হয়েছিল। ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা তাকে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন। ফরাসি বিপ্লবের পূর্বের যে অবস্থা সেটাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন এবং অস্ট্রিয়ার যে স্বার্থ সেটা রক্ষা করতে চেয়েছিলেন এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই বিষয়কে সামনে রেখে তিনি সারা ইউরোপে যে পদ্ধতিটা প্রবর্তন করেছিলেন সেই পদ্ধতি মেটারনিক ব্যবস্থা নামে পরিচিত। আমরা যদি একটু খেয়াল করি, সেই পদ্ধতির একটা অন্যতম অঙ্গ ছিল কার্লসবার্গ ডিক্রি। 1819 খ্রিস্টাব্দে মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন। আমরা যদি শর্তগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখব যে তিনি তার পদ্ধতি কীভাবে প্রয়োগ করেছিলেন। এই কার্লসবার্গ ডিক্রি তিনি জার্মানিতে প্রবর্তন করেছিলেন। জার্মানিতে সমস্ত বিশ্ববিদ্যালয়কে সরকারি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যাতে এই যে জাতীয়তাবাদ, গণতন্ত্র এই ভাবধারা প্রসারিত না হয় সেই জন্য সেখানে সমস্ত যে কার্যকলাপ তিনি নিষিদ্ধ করেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। ক্লাসরুমের মধ্যে অর্থাৎ শ্রেণীকক্ষে তিনি গুপ্তচর নিয়োগ করেছিলেন। এই সমস্ত বিষয়ের মাধ্যমে তিনি ইউরোপে যে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিলেন, ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা তাকে আঘাত করে তাকে বিনষ্ট করে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এই যে ব্যাপারটা এর মধ্যেই তার মেটারনিক ব্যবস্থা, এটা আমরা লক্ষ্য করি। আরও দু একটি বিষয় আমি একটু উল্লেখ করব। 1815 খ্রিস্টাব্দে তিনি শক্তি সমবায় প্রতিষ্ঠা করেছিলেন এবং এই শক্তি সমবায় তাদের লক্ষ্য ছিল যে জাতীয়তাবাদ বা গণতন্ত্র যে আন্দোলন সেটা প্রতিরোধ করা। তিনি অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড এদের নিয়ে চতুর্শক্তি গঠন করেছিলেন এবং এই শক্তি সমবায় 1820 খ্রিস্টাব্দের একটা বৈঠকে মিলিত হয়েছিল যার নাম ট্রোপো বৈঠক। এখানে ঘোষণা করা হয়েছিল যে জনগণের অর্থাৎ প্রজাদের সরকার পরিবর্তনের কোনো অধিকার নেই। কোনো দেশে যদি বিপ্লব বাহুত হয় এই শক্তি সমবায় সেই বিপ্লবকে ধ্বংস করবে। এই মাধ্যমে তিনি এই ব্যবস্থাটা প্রবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু উল্লেখ করতে হবে যে তিনি যুগধর্মকে অস্বীকার করেছিলেন। অর্থাৎ সেই সময় যে গণতন্ত্র, জাতীয়তাবাদ বা ফরাসি বিপ্লবের যে আদর্শ সেগুলোকে তিনি উপেক্ষা করেছিলেন। ফলে দেখা যায় যে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে এই ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে তার এই সমস্ত ব্যবস্থা ভেঙে পড়ে এবং ফ্রান্সে আবার দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। যেই সময়টায় আমরা আলোচনা করছি 19 শতকের ইউরোপ, সেখানে জাতীয়তাবাদ এবং রাজতন্ত্রের মধ্যে একটা সংঘাত দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হচ্ছে, কোথাও নতুনভাবে প্রতিষ্ঠা হচ্ছে, আবার যে রাজতন্ত্র ভেঙে পড়ছে। এরকম একটা জায়গা থেকে ইটালির ঐক্য আন্দোলন এবং সেখানে দুটো নাম সামনে আসছে, মাৎসিনি এবং কাভুর। তাদের ভূমিকা ঠিক কী ছিল ইটালির ঐক্য আন্দোলনে? ইতালীয় ঐক্য আন্দোলনে শুধু মাৎসিনি, কাভুর নয়, আরও একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল গ্যারিবাল্ডি। যাই হোক, সেটা পরে উল্লেখ করছি। মাৎসিনি ইনি ইতালির যে জাতীয় আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন। তিনি প্রথমে কার্বোনারির মধ্য দিয়ে, কার্বোনারি একটি গুপ্ত সমিতি, সেই কার্বোনারির মধ্য দিয়ে তিনি ইতালির ঐক্য আন্দোলনের একটা পক্ষপাতী ছিলেন বা চেষ্টা করেছিলেন। কিন্তু কার্বোনারিদের যে ধ্বংসাত্মক কাজ সেটা তার ঠিক পছন্দ হয়নি। ফলে তিনি এই কার্বোনারি ত্যাগ করে তিনি ইতালির যুব সম্প্রদায়কে নিয়ে গড়ে তুলেছিলেন ইয়ং ইতালি দল। তার মতে যে কোনো ধ্বংসাত্মক আন্দোলন বা বিক্ষিপ্ত আন্দোলনের মধ্য দিয়ে ইতালির ঐক্য সম্ভব নয়। ইতালির ঐক্যের জন্য দরকার সংঘবদ্ধতা, প্রাদেশিকতার থেকে মুক্ত হওয়া, এবং তিনি মনে করতেন যে আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়েই ইতালির যুব সম্প্রদায়ই ইতালির ঐক্য আনতে সক্ষম বলে তিনি মনে করতেন। তিনি প্রজাতন্ত্রে বিশ্বাস করতেন
তো তার যে আন্দোলন তিনি হয়তো সফল হননি, কিন্তু তিনি ইতালিবাসীর মনে যে জাতীয়তাবাদের ভাব জাগিয়ে তুলেছিলেন, সেটা পরবর্তীকালে ইতালির ঐক্য আন্দোলনে সাহায্য করেছিল। জোলভারেইন, সেই বিষয়টা কি? জোলভারেইন কি ছিল অ্যাকচুয়ালি? জোলভারেইন একটি শুল্ক সংঘ। 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এই শুল্ক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, মানে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে এই যে প্রাশিয়ার নেতৃত্বে এই যে শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে উল্লেখ করতে হবে যে এর আগে বহুধা বিভক্ত যে জার্মানির যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শুল্ক নীতি প্রবর্তিত ছিল, কোনো সমতা ছিল না। ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জিনিসপত্রের মূল্য নির্ধারিত হতো। তো এই যে বৈষম্য দূর করে একটা সমতা আনার জন্য এটি 1819 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1850 খ্রিস্টাব্দ নাগাদ অস্ট্রিয়া বাদে জার্মানির সমস্ত রাষ্ট্র প্রায় এই শুল্ক সংঘের আওতাভুক্ত হয়েছিল। আমরা যে এই যে অর্থনৈতিক ঐক্য আমরা লক্ষ্য করি জার্মানিতে প্রাশিয়ার নেতৃত্বে, পরবর্তীকালে সেটি রাজনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করেছিল। আরও একজনের নাম আসে সামনে, বিসমার্ক, এবং তার সঙ্গেই তার প্রয়োগ করা নীতি রক্ত এবং লৌহ নীতি। জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে বিসমার্ক এই নামটি খুব গুরুত্বপূর্ণ। তিনি যে নীতি প্রবর্তন করেছিলেন তার নাম রক্ত এবং লৌহ নীতি। তার মতে বক্তৃতা বা ভোটের মধ্য দিয়ে কোনো কঠিন সমস্যার সমাধান করা সম্ভব নয়। তার মতে যে একটা দৃঢ় সিদ্ধান্ত, কঠোর নীতি, রক্তপাত ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেই কারণে তিনি জার্মানির প্রাশিয়ান নেতৃত্বে জার্মানির যে সামরিক বাহিনীকে সংগঠিত করেছিলেন এবং তার প্রচেষ্টায় জার্মানির ঐক্য সংগঠিত হয়েছিল। এবং তিনি কয়েকটি যুদ্ধের মধ্য দিয়ে এই জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই যুদ্ধগুলো আমি একটু বলার চেষ্টা করছি। 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের সঙ্গে স্লেজুইগ এবং হলস্টেন নিয়ে যুদ্ধ হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে অস্ট্রিয়ার সঙ্গে সেডানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1870 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে ফ্রান্সের সঙ্গে 1866 খ্রিস্টাব্দে স্যাডওয়ার যুদ্ধ, এবং 1870 খ্রিস্টাব্দ নাগাদ তার নেতৃত্বে ফ্রান্সের সঙ্গে সেডানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই তিনটি যুদ্ধের মধ্য দিয়ে তিনি জার্মানির ঐক্য সম্পন্ন করেছিলেন। এমস টেলিগ্রাম আমাদের সময় একদম সংক্ষেপে একটুখানি যদি বলা যায়। এখানে সেডানের যুদ্ধের মানে মুখ্য কারণ এই এমস টেলিগ্রাম। তো যখন প্রথম উইলিয়াম এমস নামক স্থানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তখন ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি তার সঙ্গে গিয়ে দেখা করেন। তখন স্পেনের সিংহাসন নিয়ে একটা গোলযোগ চলছিল। তো তিনি একটি প্রতিশ্রুতি আদায় করতে গিয়েছিলেন। প্রতিশ্রুতিটা কি? যে স্পেনের সিংহাসনে হোহেনজোলান বংশের কেউ যেন না বসেন। এই প্রতিশ্রুতি আদায় করতে তিনি প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু প্রথম উইলিয়াম এই বিষয়টি মানে এই প্রতিশ্রুতি দিতে সক্ষম নয়, অনুনয়ের সঙ্গে ওনাকে জানান। এই যে ঘটনা, এই ঘটনা তিনি তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছিলেন। একজন দর্শক বন্ধু সম্ভবত রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? শোনা যাচ্ছে না তো? শুনতে একটু অসুবিধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। কৌশিক অধিকারী বলছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ বলুন। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করার ছিল হ্যাঁ। এটা হচ্ছে নেপোলিয়ানের মস্কো অভিযানের বর্ণনা সম্বন্ধে একটু আলোচনা। এটা তো সেই অধ্যায় নয়। আমরা আজকে নির্দিষ্ট প্রত্যেক দিনই তো একটা নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে অন্যদিন অন্য কোনো ক্লাসে। তবে আজকে আমরা একটা নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এবং সময় আমাদের শেষ। যতটুকু সময় বাকি আছে এর মধ্যে একটু আলোচনা করে আপনার উত্তর নিশ্চয়ই পরবর্তী কোনো ক্লাসে অবশ্যই দেওয়া হবে। অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ,
আপনি যেটা বলছেন। যেটা বলছিলাম, তো প্রথম উইলিয়াম এমস নামক স্থানে যখন বিশ্রাম করছিলেন, তখন ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিত্তি তার সঙ্গে সাক্ষাতে স্পেনের সিংহাসনের বিষয়ে একটি প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছিলেন। এই প্রতিশ্রুতি দিতে তিনি অক্ষমতা প্রকাশ করেন এবং এই ঘটনা তিনি টেলিগ্রাম মারফত তার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। এই যে ঘটনায় এমস টেলিগ্রাম নামে পরিচিত। কিন্তু সুচতুর বিসমার্ক পরের দিন সংবাদপত্রে সেই টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেছিলেন, যেটা দেখে যারা পাঠক, সংবাদ পাঠক বা যারা ফরাসি জনগণ, তাদের দেখে মনে হয়েছিল যে প্রথম উইলিয়াম ফরাসি দূতকে অপমান করেছেন। যেটি দেখে ফ্রান্স এই প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই ঘটনাই সেডানের যুদ্ধের প্রত্যক্ষ কারণ। আরও একটা বিষয় সামনে আসছে, হেটারিয়া ফিলিকি। হ্যাঁ, সেটা কি? ফরাসি বিপ্লবের যে আদর্শে প্রভাবিত হয়ে গ্রিসের যে জনগণ, মানুষ, তারা একটি বিপ্লবী গুপ্ত সমিতি গঠন করেছিলেন। 1814 সালে স্কুপাস এবং তার 4 জন সহযোগীকে নিয়ে কৃষ্ণসাগরের উপকূলে ওডেসা বন্দরে এই গুপ্ত সমিতি গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য কী ছিল? তুরস্কের কবল থেকে গ্রিসকে মুক্ত করা। এবং এই গুপ্ত সমিতির মধ্য দিয়ে গ্রিসের জাতীয়তাবাদ আরও প্রসারিত হয়েছিল। আমরা একদম শেষ যে প্রশ্নের দিকে নজর রাখবো, মুক্তিদাতা জার কাকে বলে এবং তার কারণও কি রয়েছে? জার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় প্রবর্তিত দীর্ঘদিনের যে একটা অমানবিক যে একটা প্রথা, দাস প্রথা, সেটা 1861 খ্রিস্টাব্দে একটি ঘোষণার মধ্য দিয়ে তিনি অবসান ঘটিয়েছিলেন। এই কারণে জার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জার। তো এই ঘোষণার মধ্যে মানে তিনি কি উল্লেখ করেছিলেন বা কি ঘোষণায় কি ছিল? তিনি সামন্ত প্রভুদের অধীনতা থেকে এই দাসদের এই ঘোষণার মধ্য দিয়ে মুক্ত করেন। সামন্ত প্রভুদের এই দাসেদের উপরে আর কোনো রকম কর্তৃত্ব আর চিরদিনের মতো অবসান ঘটে। সামন্ত প্রভুর অধীনে যে সমস্ত জমি তারা চাষ করতেন, তার অর্ধাংশ এই মুক্তিদাতা যারা কৃষক তাদের দেওয়া হয়, মুক্তিপ্রাপ্ত মানে দাসদের দেওয়া হয়। এই যে জমি সামন্ত প্রভুরা দেয়, তার পরিবর্তে সরকার কি করে? ক্ষতিপূরণের ব্যবস্থা করে। এবং 49 বছরের যে মেয়াদে এই যে ক্ষতিপূরণ দেওয়া হলো, সেই ক্ষতিপূরণের দেওয়ার জন্য এই মুক্তিপ্রাপ্ত যে সমস্ত কৃষক বা দাসরা, তারা 6.5% হারে 49 বছরের জন্য মেয়াদে এই ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে সরকারকে প্রতিশ্রুতি দেয় বা বাধ্য ছিল। এবং এই যে ক্ষতিপূরণের যে পরিমাণ বা কত ক্ষতিপূরণ হবে বা কত জমি এই সমস্ত মুক্তিপ্রাপ্ত দাসরা পাবে, তার জন্য একটি ম্যাজিস্ট্রেট মানে নিয়োগ করা হয়। কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যে সমস্ত দাসেরা মুক্তি পায়, যে জমি তাদের দেওয়া হয়, তো সেই জমির কিন্তু মালিকানা তাদের দেওয়া হয়নি। মালিকানা দেওয়া হয়েছিল মীর বা গ্রাম্য সমিতি নামে একটি সমিতির হাতে। এটাই ছিল মুক্তিদাতা জার। আমাদের সময় একদম শেষ। যতটা সম্ভব আমরা পেরেছি আজকে যেই দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা হলো, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী, যতটা সম্ভব কভার করার এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনে সেগুলোকে সংক্ষেপে আলোচনা করার। ইতিহাস একটা ভাস্ট বিষয়, এত সংক্ষেপে আলোচনা করা হয়তো সম্ভব নয়, তারপরেও যতটা সম্ভব আলোকপাত করার চেষ্টা করেছেন প্রতাপবাবু। প্রতাপবাবু, একদম সংক্ষেপে আমি একটু জানতে চাইবো যে ইতিহাস মানেই বেশ কিছু দিনক্ষণ মনে রাখার একটা বিষয় থাকে, একটু যদি আমাদের দর্শকদের জন্য, স্টুডেন্টদের জন্য টিপস দেন যে কিভাবে এগুলো সহজভাবে মনে রাখা সম্ভব, একদম সংক্ষেপে। হ্যাঁ, মানে আসলে আগে যে মানে পদ্ধতিতে আমরা মানে পড়াশোনা করেছি, মানে অনেক বেশি লিখতে হতো, কিন্তু এখন টু দ্য পয়েন্ট, এবং আমরা যখন খাতা দেখি তখন দেখি যে একদম পুরো মূল বিষয়টা একদম সহজ সরলভাবে অল্প কথায় লিখলেই পুরো নম্বর পাওয়া যায়। আর যে দিনক্ষণ বা মানে সাল তারিখ মনে রাখতে গেলে মানে একটু অধ্যাবসায় তো দরকারই হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিষয় মানে এত বিষয় থাকে যে সেগুলো একটু
মানে পারিপার্শ্বিক কিছু বিষয় রয়েছে, সেগুলোকে মাথায় রেখে মনে রাখতে হয়। তো মানে আমি একটা উদাহরণ দিতে পারি। মানে ধরুন একটা বিষয় যে আইহোল প্রশস্তি কে রচনা করে, আমার মানে ভীষণ আমি ভুলে যেতাম, এটা আমি মনেই করতে পারতাম না। তো আমাদের মানে পাশাপাশি একজন ভদ্রলোক ছিলেন, তার টাইটেল ছিল হচ্ছে কাজী। হ্যাঁ, তো না সরি, মানে তার টাইটেল ছিল কাজী, কিন্তু সে রবি কাজী। তো তো আমি মানে তার একটা পুকুর ছিল, তো এখন ওই আইহোল যখনই মানে আসতো, হোল মানে গর্ত বা পুকুরের মতো কল্পনা করে আমি তখন মানে সেই তার নামটা মনে করতাম, মানে রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেছে। এরকমই তো ভাবে এরকম ভাবে বিষয়গুলো আপনারাও মনে রাখতে পারেন, তবে অধ্যাবসায় অবশ্যই জরুরি। আপাতত আজকে এখানেই শেষ করছি, দেখতে থাকুন সিটিভি। অনেক ধন্যবাদ প্রতাপ বাবুকে।